আবিদ যখন দেখে ওই যখন সেবাদাস বলে তখন আপনাদের কোনো প্রতিবাদ। এই বিএনপির লোক দিয়ে এই পর্যন্ত এই 5 আগস্টের পরে খুনের ঘটনা ঘটছে 271টা এবং দর্শনের 83টা ঘটনা ঘটেছে, চাঁদাবাজি 383। একটা নষ্ট প্রজন্ম, আমি এদেরকে নষ্ট প্রজন্ম বলি, কারণ এদের শব্দ চয়নে শিক্ষার মিনিমাম কোনো লেশ নেই। ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক জিয়া, এতিমের টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া, আব্বাস চাঁদাবাজ। আইনের শাসন মানেই বাংলাদেশের সরকার দলের শাসন। আমরা যদি গত অন্তর্বর্তী সরকারের 17 মাস এর দিকে তাকাই তাহলে দেখব যে 413টি মবের ঘটনা ঘটেছে এবং 259 জন মানুষ এই মবে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আবার এই 2.5 মাসে নতুন সরকারের এখানে খুনের ঘটনা ঘটেছে 673টি, এর মধ্যে 122 জন ধর্ষিত হয়েছে। গত এপ্রিল মাসেই 22 জন খুন হয়েছে মব সংক্রান্ত ঘটনায়। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই মবের অপসংস্কৃতি আমরা কেন বন্ধ করতে পারছি না, বা আইন শৃঙ্খলা রক্ষার যে প্রবণতা সেটার সূচক কেন উপরের দিকে উঠছে না, কি কারণ? আসলে প্রধানত কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের ব্যর্থতাটা কোথায়, ব্যর্থতাটা সেই দিকে আমি আসতে চাই। যে গণ অভ্যুত্থানের পর মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে দিয়েই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে চেয়েছি। এটা একটা বড় বিষয় যে 15 বছর যে পুলিশ বাহিনী জনগণের মুখোমুখি হয়েছে, সেই পুলিশ বাহিনীর কোনো ধরনের সংস্কার না করে, কোনো ধরনের পরিবর্তন না করে আমরা একটা তালিজোড়া দিয়ে সেই বাহিনী দিয়ে গত 17 মাসে আইন শৃঙ্খলা রক্ষার একটা ব্যর্থ চেষ্টা করা হয়েছে। একইভাবে এই নতুন সরকারও কিন্তু সেই ধারাবাহিকতাই টেনে যাচ্ছে। যদিও গত 17 মাস সরকার তো দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে আর মব সহিংসতা হবে না, মবকে কোনোভাবে অ্যালাউ করা হবে না। মবের সময় দিন শেষ, মব তো বন্ধ হয়নি। আমি তো একটা পরিসংখ্যান দিলাম যে গত এপ্রিলেই 22 জন মবের কারণে নিহত হয়েছে। সরকার দলের এই বিএনপির লোক দিয়ে এই পর্যন্ত এই 5 আগস্টের পরে খুনের ঘটনা ঘটছে 271টা এবং দর্শনের 83টা ঘটনা ঘটেছে, চাঁদাবাজি 383, হামলার ঘটনা হচ্ছে 621টা, এরপর হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের ঘটনা হচ্ছে 160টা, এরপর চুরি ডাকাতি আছে 160টা। এরকম বিভিন্ন ঘটনা। আজকে আপনি যে আজকের পরিস্থিতিও দেখেন, আপনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শামীম, সে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের উপর হামলা করে সেখান থেকে আসামি নিয়ে যায়। এখন এখানে সরকারের যে পরিমাণ দৃষ্টি দেওয়া দরকার ছিল, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আইন শৃঙ্খলার চাইতে মানে সংবিধান বা হচ্ছে যে অন্যান্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত। উনি যে তার ডিপার্টমেন্টে যে পরিমাণ নজর দেওয়ার কথা, বা বিশেষ করে যে পুলিশকে সংস্কার থেকে শুরু করে নতুন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োগদান থেকে শুরু করে আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য যে পরিমাণ তৎপর হওয়া দরকার, তিনি কিন্তু সেটা চেয়ে অন্য কাজে বেশি ব্যস্ত। তিনি তো বলছেন যে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। এখন আজকে এটা আমি দেখলাম, আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছে, আপনি দেখবেন যে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে চাঁদাবাজ ঢাকা শহরে কারা চাঁদাবাজি করে, কোথায় কতজন আছে, সবকিছু পুলিশের এটা একটা তাহলে পুলিশ জানে কারা চাঁদাবাজকে আশ্রয় দেয়, কারা চাঁদাবাজি করে, সবকিছু জানে, কিন্তু তা গ্রেফতার হচ্ছে না কেন? এবং সেখানে প্রথম আলোয় লিখছে যে পুলিশের এই প্রতিবেদনে আছে অধিকাংশ বিএনপির সাথে জড়িত, এবং তাহলে তারা গ্রেফতার হচ্ছে না কেন? তাহলে সরকার যদি আন্তরিক না হয়, সরকার যদি আইন শৃঙ্খলা এই অপরাধীদের দমন, দুষ্টের দমন এবং শিষ্টের লালনের ক্ষেত্রে না হয়, আপনার কাছে সরকারকে আন্তরিক মনে হচ্ছে না কোন জায়গায়? যে সরকার শুধু গ্রেফতার করছে না, তাই গ্রেফতার না, আমার কথা হচ্ছে সরকার এই যে সরকার যে নিজের দলের লোকদের যারা অপরাধী, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, একদম থানার ভিতরে গিয়ে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধির উপর হামলা হলো, এখন পর্যন্ত কি তাদের কোনো বিচার হয়েছে, কোনো গ্রেফতার হয়েছে? এবং আপনি এটাকে আইন শৃঙ্খলার কোন পর্যায়ে বলবেন? থানায়, যেখানে মানুষ নিরাপত্তার জন্য জিডি করার জন্য গেছে, সেখানে গিয়ে পুলিশ মানে হাত পা ছেড়ে দিয়ে, এখন তো আর অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার, তাহলে সেটার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে বা সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে? হান্নান মাসুদরা ছাত্র সংসদ পায়নি, পেলে আরো বড় নেতা হতে পারতো। এদের মধ্যে একটা সম্ভাবনা আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তারা কিন্তু ছাত্রদের অধিকার দাবি দেওয়া, বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে কথা বলেনি। তারা প্রত্যেকটি ভিপি জিএস জাতীয় রাজনীতি কোন দিকে যাবে, কে কোন দিকে হাঁটতে পারবে, কে কার সাথে বৈঠক করবে, এইসব নিয়ে বক্তৃতা বিবৃতি শুরু করলো। মির্জা আব্বাস একজন এমপি, তাকে তো একেবারে মানে বুলিং করে হত্যা করার
কাছাকাছি নিয়ে গেল। এই ডাকসুর দু একজনের ভিপি, ওর নামটা আমি ভুলে গেছি, সে রিপিটেডলি এই কাজটি করেছে। ডাকসুর ভিপির কাজ কি মির্জা আব্বাসকে সবক দেয়া? ডাকসুর ভিপির কাজ কি হান্নান মাসুদ কি করবে সেটা দেখা? এটা কাজ। এই কারণে এই যে ছাত্র সংসদের নেতৃত্ব যাদের কথা আমরা আলোচনা করছি, এরা জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা নষ্ট প্রজন্ম। আমি এদেরকে নষ্ট প্রজন্ম বলি, কারণ এদের শব্দ চয়নে শিক্ষার মিনিমাম কোনো লেশ নেই। এরা যে ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছে সেরকমও কথা মানে কোনো কিছু নাই। এরা শিক্ষককে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে গালি দেয়। এরা শাহবাগে মাইক ভাড়া করে নারীদের অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে এটা প্রতিবাদের ভাষা, এটা অশ্লীলতার ভাষা। প্রতিবাদ কখনো অশ্লীল হয় না। প্রতিবাদ হাবিব ভাইরাও করছে, আমরাও করেছি, শিক্ষকরাও করেছে, হান্নান মাসুদরাও তো করেছে। জুলাই গণ অভ্যুত্থানে তারা গালি দিছে? জুলাই গণ অভ্যুত্থানে কোনো গালি ছিল? একটা কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম ছিল? এখন প্রতিবাদ মানেই হচ্ছে গালাগালি, যা ইচ্ছা তাই, যা মুখে আসবে তাই বলা। এর নাম বাক স্বাধীনতা না, এর নাম হচ্ছে অশ্লীলতা। এগুলো অবশ্যই বিচার করা উচিত। ভাই সাইদ খান যে কথাগুলো বললেন, আমার নিজের কাছেই এত কষ্ট লেগেছে। ডাকসুর ভিপি সাদিক কাম 5 তারিখের আগে অন্য ব্যানারে ছিল, যেভাবে বলল ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক জিয়া, এতিমের টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া, 1, 2, 3, 4 তারেক রহমানের কি কর, এই সমস্তগুলি উচ্চারণ। ম্যাডাম খালেদা জিয়ার শাড়ি দেওয়া হবে অমুককে, গহনা দেওয়া হবে অমুককে, চুরি দেওয়া হবে অমুককে, কি সব বিচ্ছিরি জিনিস। তারপরে একজন ছাত্র নেতা আব্বাস, একটা বাচ্চা ছেলে চাঁদাবাজ, কেউ কি প্রতিবাদ করেছে? ওই ঘটনাকে প্রতিবাদ করেছে? আব্বাস চাঁদাবাজ সোশ্যাল মিডিয়ায় পড়ে যাচ্ছে। কোথায় গিয়ে বক্স খেয়ার একটা এরকম এইবারে মারতেছে, আব্বাসকে মারতেছে। এই অসভ্যতা কোথার থেকে আসলো? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, 9 বছর আন্দোলন করেছিলাম। 9 বছরের ভিতরে আমি হিসাব করে সব দিন যোগ করি হাসপাতালে, তাতে 1 বছর তো হবে, 365 দিন তো হবে হাসপাতালে ছিলাম। টাকের তোলা পৃষ্ঠ হয়েছে, মায়ের খেয়ে হাসপাতালে গেছি, হাসপাতালে থাকতে 1 বছর 365 দিন। আমরা তো তারপরে এমন হয়নি। আইনের শাসন মানেই বাংলাদেশের সরকার দলের শাসন। আইনের শাসন মানে সরকার দলের শাসন, খোলামেলা কথা। ধরেন হচ্ছে আমি হান্নান মাসুদের উপর এমপি হওয়ার পরে আক্রমণ হয়েছে, একজন আউট হয়েছে, একজনও আটক হয়েছে, প্রত্যেকটা মিডিয়া কভারেজ দিছে, লাইভ হয়েছে কিভাবে আক্রমণ হয়েছে, অস্ত্র সহ আক্রমণ হয়েছে, অ্যারেস্ট হয়েছে। সেই জায়গায় যদি হাবিব ভাইয়ের উপর আক্রমণ হতো বা হাবিব ভাই হেঁটে যাওয়ার সময় যদি কেউ একজন গালিও দিত, কি অবস্থা হতো? বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলি, এটা হচ্ছে হাবিব ভাই এখন ক্ষমতায় যারা আছেন তাদের কথাই সর্বোচ্চ সত্য, ক্ষমতাদের বিপরীতে যারা আছে তারা যা বলে মিথ্যা। না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ 2018 সালে রাতে ভোট করছে, এই প্রমাণ আমরা 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত স্বীকার করাইতে পারি নাই, মিডিয়া কর্মীদের দিয়েও করাইতে পারি নাই। বড় বড় মিডিয়া বক্তারা, বিভিন্ন এডিটররা আইসা বলছে না, এই ধরনের কোনো ভোট আমরা দেখি নাই। কিন্তু ঠিক 5 তারিখ সন্ধ্যাবেলা থেকে এবার হচ্ছে সকলেই ভোল পাল্টে দিয়ে বলা শুরু করছে, হ্যাঁ 2018 সালে রাতের ভোট হয়েছে, 24-এ ডামি ভোট হয়েছে, এটা যে শেখ হাসিনার দোষ, এটা কেউ এখানে এসে বিএনপি মানে হচ্ছে বিরোধী দলীয় নেতা ছাড়া, সাহসী কয়েকজন ছাড়া আর কেউ বলে নাই। 2014 সালে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ার যে সিদ্ধান্তটা, সেটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, এটা টকশোতে এসে বিএনপির অনেক নেতারাও স্বীকার করে নাই। কিন্তু ঠিক 24-এর 5 তারিখের পরে সবার ভাষা চেঞ্জ, প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক, শেখ হাসিনার প্রত্যেকটা সিদ্ধান্তই ভুল। কারণ বাংলাদেশে সব সময় মানে হচ্ছে ক্ষমতায় যারা থাকে তাদেরকে এক কেন্দ্রিক সবকিছু করা ফলে বিচার বিভাগ তাদেরকে কেন্দ্র করে ঘুরে, নির্বাহী বিভাগ তাদেরকে কেন্দ্র করে ঘুরে, এরপর হচ্ছে শাসন বিভাগ তাদেরকে কেন্দ্র করে ঘুরে। মাননীয় প্রধানমন্ত্রী যখন হচ্ছে ভোট চান, বলেন নাই যে হচ্ছে আমরা গণভোটে হ্যাঁ চাই, এইটা চাইছেন উনি, কিন্তু বলেন নাই যে হচ্ছে আমরা এখানে কিছু ক্ষেত্রে দ্বিমত আছে, আপনারা হ্যাঁ দেন, অর্ধেক মানবো না, এতটুকু মানবো না, এই ধরনের কথা বলে দেখতেন যে হচ্ছে আমরা সংবিধান সংস্কার পরিষদ করব না, ক্ষমতায় গেলে আপনার গণভোটে হ্যাঁ দেন, তবে আমরা জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন করবো, এই কথাটা তখন এইভাবে বলে দেখতেন। তাহলে দেখা যেত 51% ভোট বিএনপি পাই, নাকি 20% পাই, নাকি 30% পাই, তখন তো বলেন নাই, তখন পুরোটা বাস্তবায়ন করবেন বলছেন।
যে গণভোটের 60টা প্রশ্ন আছে, 60টাই বাস্তবায়ন করুন বলে জনগণকে ধোঁকা দিলেন। জি। এখন ক্ষমতা আমার আরেকটু শেষ বলুন করতেই বলুন হবে। বলুন ক্ষমতায় এসে এখন আপনি ডিরেক্টলি অস্বীকার করে সেই জায়গাটায় সরে আসবেন, আপনার ইশতেহার বাস্তবায়ন করবেন, তাহলে এই কথা বলেন না জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আপনি বলেন আমি আমার ইশতেহার বাস্তবায়ন করতে আসছি, জুলাই সনদ না। আমরা দেখলাম যে নির্বাচনের পরে শেখ হাসিনার একটা অডিও ফাঁস হয়েছে, সেখানে শেখ হাসিনা বলতেছে যে যারা যারা ওই যে ভোটের আগে গিয়ে পাটা ধরে বিভিন্ন ইয়ার আশ্বাস দিছিল তারা এখন বিশ্বাসঘাতকতা করছে এবং ক্ষমতা আসার পরে বিশ্বাসঘাতকতা করছে। এখন এই কারা যে ধরলো, কারা যে ভোট কালেকশন করে ক্ষমতায় আসলো, এটা তো এখন জাতির কাছে ক্লিয়ার। তো এই জন্য এই কথা বলে ওনাদের ভোট কবে 51% ছিল এবং সব ভোট ওনারা ইয়াতে পেয়েছে। আর হচ্ছে যে যারা জামাত ইসলামী যে 43% ভোট পেয়েছে, ওনারা শুধু হার পক্ষে ভোট দিয়েছে। আর 43% জামাত এবং বিরোধী দল জোট মিলে যদি 43% পায়, সেগুলো যোগ করলে তো ভোটের পার্সেন্টেজ হয়ে যাওয়ার কথা কত, 93% হয়ে যাওয়ার কথা, কিন্তু ওখানে তো হচ্ছে 69%। বিএনপির সবাই ইয়াতে হাতে ভোট দিয়েছে, এখন ধরলাম সবাই দিয়েছে। এখন ধরেন হাবিব ভাইও দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছে। তারেক রহমান দিয়ে এখন তার ভোটকে তিনি অস্বীকার করতেছেন যে আমার এই ভোট দেওয়া ঠিক হয় নাই, আমি ভোট না বুঝিয়ে দিছি। কারণ হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না, ওখানে যে ইয়াতে প্রশ্নগুলো ছিল গণভোটে, স্বরাষ্ট্রমন্ত্রী বললে কি আপনি ইয়ার কথা বলবেন না, সরকারের কথা বলবো না, কার কথা বলবো? তো সেখানে যে 4টা প্রশ্ন ছিল সেগুলো পড়তেও নাকি উনি শেষ করে পারেন না এবং অনেক সময় দরকার, বুঝতেও পারেন না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বুঝেন না। এখন ধরেন বাংলাদেশে গণভোটের যদি আপনি ইতিহাস করেন, ধরেন গণভোটের ইতিহাস চালু করছে কে? জিয়াউর রহমান। এবং সেই সময় গণভোটের প্রশ্নে কি ছিল? আপনারা কি জিয়া রহমানের নীতি এবং আদর্শের সাথে আপনি অনুসৃত পদ্ধতির সাথে একমত কিনা? কোথায় নীতি, কোথায় আদর্শ, কি কাজ যা করছেন সব কোথায় লেখা ছিল সেটা? 69% মানুষ ভোট দেওয়ার পরে আপনি আসি বলতেছেন যে আমি ওইটার সাথে নাই, আমি যে ক্ষমতায় দিছে, আমি যে প্রধানমন্ত্রী হয়েছি আমি এটার সাথে আছি। এক বাবার 2 সন্তান, আপনি একটাকে নাজায়েজ বা জারজ বলে দিলেন, আর একটা আপনার সন্তান বলে কোলে তুলেন, এটা তো সুযোগ নাই। জারজ হলে দুইটাই হবে। মাহফুজ ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে করা যাবে? শুরু থেকে শুরু করলে বিএনপি আসে ক্ষমতা মানে জায়গা মতো আসে পানি গোলা করে, যখন আর বাঁচার উপায় থাকে না, ওই 91 সালও দিয়ে তত্ত্বাবধায়কের আন্দোলন করে 3 দল মিলে সরকারে আসলেন। সরকারে আসে বলে যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই, অত আমি তত্ত্বাবধায়ক মানি না। সেই তত্ত্বাবধায়ক আবার আনলেন, কিন্তু 2টা ভোট করতে হয়েছে এবং সেই জায়গাতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হয়েছে। এই জন্য ওই পরিণতি, ওই যদি জিদ ধরে থাকেন যে না করবেন না, ওনারা ওনাদের মতো করে করবেন। ঠিক আছে মাহফুজ ভাই এটা একটু বলুন, ছোট করে, সময় নাই, যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে সম্ভব? কয়েকটা পরামর্শ রাখুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব হচ্ছে যে আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে। আমার এলাকায় একজন জামাতের এমপি ছিল, তার ভাই ডাকাতি মামলায় ট্রলার সহ ধরা পড়ার পরে ফোনে রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এমপি সাহেব মারা গেছে, আপনার দলের অনেক বড় নেতা ছিল, ফাঁসি হয়েছে। আচ্ছা, ফাঁসি হয়নি, মারা গেছে। দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশ বেঁচে গেছে যে জামাত রাষ্ট্র আর সময় দিতে পারছি না। ধন্যবাদ আমরুল মোমিন ভাই, একটু পরামর্শ শুনতে চাই কিভাবে এই পরিস্থিতি যদি এই ধরনের হয় যে কে ক্ষমতায় গেলে বাংলাদেশের কি অবস্থা হইতো, তাহলে বুঝেন মানে ওই দেশের কি অবস্থা। মাহফুজ ভাই ধন্যবাদ। জি আমরুল মোমিন ভাই, আমরা একদম বলতে হবে, আমরা সমাধান করা যায় এবং কি পরিমাণ বিদ্বেষ। মাহফুজ ভাই ধন্যবাদ। আপনি সঠিকটা বলেন। আমি বলি আপনার সাইদ ভাই মাহফুজ ভাই দুজনকে খুলনা অঞ্চলে তাহলে যারা পা ধরেছিল তারা কথা রেখেছে ভাই, আমি একটা বিষয়, খুলনা যশোর অঞ্চলে তারা কথা রেখেছে, অন্য অঞ্চলে রাখেনি। বলতে দেন, বলুন। আমি প্রতিবাদ করতে চাইছিলাম ভাই, এই প্রজন্মটাকে নষ্ট প্রজন্ম বলছে, এই শব্দটা আমার কানে একটা নষ্ট প্রজন্ম। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে প্রজন্ম প্রতিবাদের ভাষা হিসেবে গালি দেয় তারা নষ্ট প্রজন্ম এবং নষ্ট প্রজন্ম। সাইদ ভাইয়ের মতো ভাই, আমরা এখানে যারা আলোচনা করছি এই কারো আসার কথা না, কেন তাহলে যারা গালি দেয় তাদেরকে আপনি বলবেন কি? ওই ফ্যাসিস্টটা থাকার কথা, যারা গালি দেয় তাদেরকে কি বলবেন আপনি? না আপনি শুনেন, তার মানে কি গালিকে বৈধ করছেন কিনা? গালিকে বৈধ করছি না, কিন্তু তাই বলে যে গালি, তার মানে গালিগুলো আপনারা দেন। তাহলে আপনি শুনেন যে যা গালি দেয় তার বিরুদ্ধে আইন চোর ধরার জন্য বান করার মতো অবস্থা। বালু ছিটানোর আগে পিট জ্বলে রে ভাই। এই নষ্ট প্রজন্মের কারণে আজকে গলা ফুলায় বড় করে কথা বলে এই কয়জন করেনি আন্দোলন? আমরাও করেছি। এই কয়জনের আন্দোলন না, এই কয়জনের আন্দোলন না ভাই, কাকে বলে ভাই? কয়জনের আন্দোলন না, দুজনের আন্দোলন, না ইয়া বলে না। কয়জন আন্দোলন করেছে? যে গালি দেয় তাকে আপনি ভালো বলবেন না? যে গালি দেয়, যে আপনার মা বোনের অঙ্গ প্রত্যঙ্গ ধরে আমাকে মাইক ভাড়া করে কথা বলে তাকে
যখন আবিদ আচ্ছা, আবিদ আমি যখন আমাদের আবিদ বলতে যখন হচ্ছে, হ্যাঁ? আবিদ যখন আমি বলছি, লেখে জি, ওই সাদা আমি শাড়ি মাহফুজ ভাই, মাহফুজ ভাই এবং সাইদ ভাই, তখন আপনাদের কোনো মাহফুজ ভাষা ভাই, কথা মাহফুজ নেবে ভাই, না। একটা যখন উত্তর সেবা দাস বলে তখন আপনাদের কোনো প্রতিবাদ আচ্ছা, করতে মাহফুজ পারে ভাই, না।